এই তিন উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবে। বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদেরই কেউ কেউ সক্রিয় ভূমিকা রাখছেন এমন সন্দেহ, এমন কানাঘুষো, এমন জল্পনা যখন মাসের পর মাস ধরে ছিল এবং বিএনপির রাজনীতিবিদ, বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের একটা অংশ তো বটেই, এমনকি হাদির হত্যাকাণ্ডের পর হাদির পরিবারের সদস্যরা, তার ভাই জনসভায় দাঁড়িয়ে বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত। হাদির হত্যাকাণ্ডের পর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটলো প্রথম আলো ডেইলি স্টারে, তারপর নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন যে উপদেষ্টাদের কারো কারো জ্ঞাতসারেই তারা জানতেন, এরপরেও সরকারই এমন ভাঙচুর, এমন অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা ঘটতে দিয়েছে। এসব বলবার পরেও কারা ঠিক এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তা সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখ খোলেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন কোনো প্রতিবেদন ছাপেনি, কিন্তু এই সাহস প্রথম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন। তারা সরাসরি লিখছে যে তিনজন উপদেষ্টা সক্রিয় ছিলেন ক্ষমতা ধরে রাখতে, কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর প্রতিবেদনটি যেভাবে লেখা হয়েছে তাতে মনে হচ্ছে এই বিস্ফোরক তথ্যে ঠাসা প্রতিবেদনটি হয়তো কয়েক পর্বে তারা ছাপবেন, এই পরিকল্পনার অন্যান্য অংশও তারা জানাবেন, কিন্তু প্রথম যে দফা তারা ছেপেছেন সেখানে তারা স্পষ্ট বলেছেন তিনজন উপদেষ্টা সক্রিয়ভাবে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে কাজ করছিলেন এবং এমন ভাবে তারা ইউনূস প্রশাসনকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর চেপে বসেছিলেন, তিনি এদের কথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আর পারছিলেন না। তিনজন উপদেষ্টার বাইরে আরো একজনের কথাও তারা বলেছেন। মানবজমিন পত্রিকা কিন্তু তিনজনের নাম সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু যেসব সূত্র তারা ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে যেমন কারা সেই তিন উপদেষ্টা তা স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানবজমিন সূত্রে, রাজনীতিবিদদের সূত্রে, বিভিন্ন সূত্র মিলিয়ে এই তিনটি নাম সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায় এই প্রতিবেদনটি পাঠ করলে। এই প্রতিবেদনের চতুর্থ একজনের কথাও একেবারে দ্বিতীয় লাইনেই আছে। প্রতিবেদনটি শুরুই হয়েছে অন্তর্বর্তী সরকারের অন্তত তিনজন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং ফাউজুল কবির খান। এছাড়াও অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন, তিনি বরাবরই অস্থির। এ বিষয়ে তো আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার পর যে ভীষণভাবে অস্থির হয়ে উঠেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পুরো 18 মাসই তার কেটেছে দুপক্ষকে, বিএনপি জামাত এই দুপক্ষকেই খুশি রাখতে, এবং এখন এই শেষ সময়েও তিনি যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই যাতে ক্ষমতায় লটকে যেতে পারেন সে বিষয়ে ভীষণভাবে তৎপর হয়ে উঠেছেন। কিন্তু ওই তিন উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া। মানবজমিন লিখছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস, লাইনে লাইনে গা শিউরে ওঠার মতো বিস্ফোরক তথ্য আছে মানবজমিনের এই খবরে। আর যদি মেলান এই ব্যক্তিদের সঙ্গে এদের কর্মকাণ্ডকে, তাহলে সম্ভবত এই প্রতিবেদনটি পাঠ আরো একটা গুরুতর অনুভূতি দেবে যে কাউকে। মানবজমিন বলছে তারা কৌশলের অংশ হিসেবে, এই তিনজন উপদেষ্টা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করছিলেন। মানবজমিন বলছেন পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। সে তো একটা বিস্ময় বটেই, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন বন্দোবস্তে, এসব তো আমাদের সিলেবাসে
পরে এলো। এরপর মানবজমিন বলছে এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। 3 উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। মানবজমিন স্পষ্টত লিখছে যে এই 3 উপদেষ্টা মিলে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ বিশেষ আসনে কি করে তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবেন সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিক থেকে, মানে ভোটের দিন সন্ধ্যার দিকে গিয়ে অবশেষে তারা এক রকমের হাল ছেড়ে দেন, অনুমান করতে শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে। তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কি ছিল তাদের পরিকল্পনা? এই লাইনটি দিয়ে মানবজমিন তাদের প্রতিবেদন শেষ করেছে। তার মানে প্ল্যান 2 কি ছিল সে বিষয়ে নিশ্চয়ই মানবজমিন আমাদের জানাবে। কিন্তু এই 3 উপদেষ্টা যে কি খেলা খেলছিলেন সেটাতে বিএনপির পূর্ণাঙ্গ নজর ছিল, বিএনপি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিল এবং নজর রাখছিল, সেটা পরিষ্কারভাবে মানবজমিন লিখেছে। কারণ মানবজমিন বলছে এই 3 উপদেষ্টা মানে বিদেশি বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকেও এই ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলেই নির্বাচনে একটা বিশেষ শক্তির উত্থান ঘটবে, এবং যেহেতু ওই বিশেষ শক্তির উত্থানে কোনো বিদেশি শক্তি আগ্রহী নয় বাংলাদেশে, সে কারণে তারা ধারণা করছিল যে যত তারা ভয় দেখাবে তত নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং সেটা বলে বলেই তারা নির্বাচনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। মানবজমিন লিখছে এমনকি নির্বাচনের আগে ওই বিশেষ শক্তির রাজনৈতিক উত্থানের বিষয়ে তারা নানা রকম ফরমায়েশি জনমত জরিপও পরিচালনা করিয়েছে, এবং সেসব জনমত জরিপের উদাহরণ নিয়েও তারা বিদেশি বিভিন্ন দূতাবাসে হাজির হয়ে নির্বাচন হলে বাংলাদেশে কত বড় বিপদ আসছে সে বিষয়ে একটা আশঙ্কা তুলে ধরত। মানবজমিন গুরুতর যে বিষয়গুলো সামনে এনেছে, মব সন্ত্রাস উস্কে দিয়ে তারা নির্বাচন ঠেকাতে চাইছিল এটা বলে তো প্রতিবেদন শুরু করেছেই। তারা সরাসরি বলেছে যে প্রফেসর ইউনূসকে বেশিরভাগ সময় অন্ধকারে রাখা হয়। একজন সিনিয়র সাংবাদিককে তিনি বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারে যখন আগুন জ্বলছিল তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। মানে প্রকৃতপক্ষে এমন এক ব্যক্তির হাতে তার মানে আমাদের ক্ষমতা ছিল যে সত্যি হাদি নিহত হয়েছেন সন্ধ্যাবেলার দিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেও তিনি নিশ্চিন্তে ঘুমাতে চলে যেতে পেরেছেন, এবং তারপর তার প্রতিক্রিয়ায় কি কি ঘটে, মানে তারা তো লাগাতার জমায়েত করতে বলেছিল, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হতে পারে এই হুমকি তো তারা দিয়েই রেখেছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন ঘুমে। এবং মানবজমিন লিখছে যে হাদির মৃত্যুতে যে ব্যাপক প্রতিক্রিয়া হয় সেনাবাহিনীও সে বিষয়ে সতর্ক ছিল, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে কিন্তু সেটাই ঘটেছিল। পুলিশ এই প্রশাসনের এই অংশের নির্দেশে অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছিল, সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল রহস্যজনক। তার মানে মানবজমিন পত্রিকা সুনির্দিষ্টভাবে জানে যে আশঙ্কা নিউ এজ সম্পাদক নুরুল কবির প্রকাশ করেছেন, যে সরকারের এক রকমের অনুমোদনে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙাভাঙি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে, আগুন দেওয়া গেছে সাংবাদিকদের ভেতরে রেখে। মানবজমিন এখন লিখছে পুলিশকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা অনেক বিলম্বে ঘটনাস্থলে গিয়ে সক্রিয় হয়। এবং মানবজমিন পত্রিকা বলছে যে এই যে 3 উপদেষ্টা তারা সন্ধ্যা হলেই বৈঠকে বসতেন, আরো 2-1 থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে এরা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় বোধ করতে থাকেন, তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। ভেবে দেখেন এই রিজওয়ানা হাসান খান, এই ফজলুল কবির খান, এরা দুজন মানে সরকারের জনপ্রশাসন কমিটি যে গঠন করে দিলেন ইউনূস সরকার, মানে যেটা কিন্তু সাধারণভাবে নাই, যেটা একদম মানে ডক্টর ইউনূসকে এক রকমের চাপের মুখে ফেলে জনপ্রশাসনের সকল রদবদলের জন্য একটা বিশেষ কমিটি গঠনের ব্যবস্থা হলো উপদেষ্টা পরিষদ থেকে। তার
সদস্য, মুখ্য সদস্য ছিলেন কিন্তু রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান। এই জনপ্রশাসন কমিটি যে ভয়াবহভাবে পক্ষপাত দুষ্ট হয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ করছে, সেই অভিযোগ তুলে কিন্তু অক্টোবর মাসে গিয়েও বিএনপি ফাউজুল কবির খানের অপসারণ চেয়ে এসেছিল এবং আদিলুর রহমান খানকে নিয়েই সেদিন বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস। কাজেই ডক্টর ইউনূস, আদিলুর রহমান খান, আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত জন উপদেষ্টা পরিষদে, এমন 3 ব্যক্তিকে নিয়ে বসার পর ওই আদিলুর রহমান খানের নাম হয়তো বিএনপি উচ্চারণ করে নাই, কিন্তু মানবজমিন স্পষ্টত বলছে যে কোন কোন উপদেষ্টা এসব কাজ করছিল বিএনপি এটা পরিষ্কার জানতো। এবং মানবজমিন বলছে সন্ধ্যা হলে তারা কি করে সরকারটার কোন জায়গায় কি কাজ করাবে বা কোথায় কোন মক করাবেন, কিভাবে তারা পুরো নিয়ন্ত্রণটা ধরে রাখবেন, নির্বাচনটা পিছিয়ে দেবেন, এ বিষয়ে বৈঠক করবেন। এবং এই 3 উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন, পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। এবং সে কারণে তিনি লন্ডন বৈঠকের আয়োজন করেছিলেন, উদ্যোগী হয়েছিলেন, সেটা বলছে মানবজমিন। এবং মানবজমিন বলছে যে ওই বৈঠকের পর এই 3 উপদেষ্টা মিলে আরো উস্কে দেওয়া শুরু করে অপর পক্ষকে, তার মানে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে, যাতে তারা কিছুতেই নির্বাচনমুখী হতে না দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং তারা এই উপদেষ্টারা এই বৈঠকের আগেও নানা ষড়যন্ত্র করছিল, লন্ডন বৈঠকের আগেও এবং পরেও। তারা বলতে থাকে এই বৈঠক প্রফেসর ইউনূসের প্রশাসনকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। লন্ডন বৈঠকের ফলাফলকে বানচাল করতে তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন, তারা কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে, তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। প্রফেসর ইউনূস আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়েন। নির্বাচন তখন আবারও, মানে জুনের পরেও তো একটা লম্বা সময়, নির্বাচনটা আবারও অনিশ্চিত হয়ে পড়ে। তফসিলটা কিছুতেই ঘোষিত হচ্ছিল না। মনে রাখবেন, ডিসেম্বর মাসে তফসিল ঘোষিত হওয়ার আগের দিন পর্যন্ত নির্বাচন হবে কিনা, আদৌ তফসিল ঘোষিত হবে কিনা তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মনে। আমি যে বলছিলাম যে মানবজমিন পত্রিকা নানা ইঙ্গিতে স্পষ্ট করেছে যে এই ব্যক্তিরা কারা। আমার সূত্র মিলিয়ে আমি তো জেনে নিয়েছি নামগুলো নিশ্চিতভাবে, কিন্তু রিজওয়ানা হাসানের নাম একরকম তারা সূত্র দিয়ে স্পষ্ট করে দিয়েছে। এই মানবজমিন পত্রিকা বলছে উল্লিখিত উপদেষ্টারা শুধু দেশে নয় বিদেশে গিয়েও নানা কূটকৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজই হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে। মানে এই ঘটনা ঘটে নভেম্বর মাসে। উপদেষ্টাদের মধ্যে একমাত্র সদস্য হিসেবে রিজওয়ানা হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে পরিবেশ সংক্রান্ত কোনো কনফারেন্সে যোগ দিতে, যেখানে তিনি তার স্বামী ছাড়াও পরিবারের আরো 3 সদস্য নিয়ে যান। এবং রাষ্ট্রীয় ছুটি এবং তার সফরের যে প্রজ্ঞাপন তাতে যা পাওয়া যায় তার চেয়ে আরো কয়েকদিন বেশি তিনি পাকিস্তানে কাটিয়ে আসেন এবং এর মধ্যে কয়েকদিন তার খোঁজ পায় না বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তানে বাংলাদেশের দূতাবাসও। সে খবর তখন নানা মাধ্যমে বেরিয়ে এসেছিল। রিজওয়ানা হাসানের দোর্দণ্ড প্রতাপ পুরো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য বটে। একদিকে তার পিতা মুসলিম লীগের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, পাকিস্তান আমলে 70-এর নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। 79 সালে জিয়ার আমলে এসে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে এমপি হন, এরপর মন্ত্রী হন। এরশাদের আমলে আবার এরশাদ সরকারের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা। আর রিজওয়ানা হাসান নিজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সকল সয় সম্পত্তি তার স্বামী আর তার পুত্র মিলে ব্যবস্থাপনা করছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে। অন্যদিকে তার স্বামী বিএনপির নমিনেশন নিয়ে নির্বাচন করবার জন্য কুমিল্লার হোমনায় সক্রিয় হয়ে উঠেছিলেন। আর রিজওয়ানা হাসান নিজে সক্রিয় হয়ে উঠেছিলেন এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই ঠেকিয়ে দিতে। এমন সব
দারুণ রহস্যময় চরিত্র দিয়ে উপদেষ্টা পরিষদ সাজিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিজের যেমন নানা জায়গা থেকে নানা কিছু পাওয়ার এবং নানা প্রতিশ্রুতি দিয়ে আসার কারণে নানা ধান্দা ছিল, ঠিক তেমনি এমন সব অসৎ উদ্দেশ্য ছিল এই উপদেষ্টা পরিষদের অনেক অনেক সদস্যের। যত দিন যাবে এমন করে আরো অনেক খবর বেরিয়ে আসবে, সে প্রত্যাশা তো করাই যেতে পারে। আসসালামু আলাইকুম। দেখেন, মানে গোমর কিভাবে বের হয়, একটা একটা করে গোমর কিভাবে বের হয়। মানব জমিন যে তুফানটা ফ্লাশ করলো না, মানব জমিন এই নিউজটা এই উপদেষ্টাদেরকে এবং ডক্টর ইউনূস সরকারকে আটকানোর জন্য এবং এদেরকে তদন্তের মুখোমুখি করা, এদেরকে জেরার মুখোমুখি করা, এদেরকে আইনের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। আওয়ামী লীগ বিচার করার নামে যা হয়েছে তা না, এটা আইনি কাঠামোর মধ্যে এদেরকে আনার জন্য যথেষ্ট, এই রিপোর্টটা যথেষ্ট। কারণ এটা কোনো ফালতু রিপোর্ট হতে পারে না। আমি ভূমিকা না দিয়ে চলেন রিপোর্টার দিকে একটু যাই। অন্তর্বর্তী সরকারের অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। অন্য একজন উপদেষ্টা ছিলেন অন্য অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকে খুশি রেখে সময়টা কাটিয়েছেন। তিনি বরাবরই অস্থির। এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসাবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করেছিলেন। পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। তিনি উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে দুধ কলা খায় নাকি? আর সে সংস্কার নিয়ে যে বিলিগুলা দিচ্ছে, এগুলো তো আমাদের কানের মধ্যে বাজে এখনো। যাক, মানুষজনের এই জায়গাটায় আমি একমত হতে পারলাম না। ডক্টর ইউনূস বুঝে শুনি যখন দেখলো যে আর এই টোপ তো সামনে আছে, আমি তো এই সংস্কার মূলা ঝুলাইলে পড়ে আমি আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারি, তখন ইউনূস সাহেব সেই মূলা গিয়েছেন। তাদের যুক্তি ছিল নির্বাচন তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। ওই যে পোস্ট দিত না মাঝে মধ্যে, 111 পদধ্বনি শুনি, অমি পদধ্বনি শুনি। এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ছিল ভীষণ তৎপর, ভারত ছিল ভীষণ তৎপর। তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। মানে ভারত ছিল তৎপর, এটা মানব জমিনের কথা না, এটা আমরা বলছি। এর পেছনে অন্য উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান। উপদেষ্টা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থা নাজুক। এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে, ভুলণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। মানে সবগুলি কিন্তু ধান্দার আলাপ, আগস্টের চেতনাটাও ধান্দার আলাপ। হ্যাঁ, একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্যই এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। এর পেছনে আরো কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপ্সার কৌশল। মানে আমি তো সবসময় বলেছি যে দেশ বাঁচানোর একটা বড় দায়িত্ব পড়ে গিয়েছে বিএনপির হাতে। বিএনপি ক্ষমতায় আসার আগে অনেকগুলো আলোচনা, গত 6-7 মাসে, 1 বছরের না হলেও 8-10 বারই কথা বলেছি যে বিএনপি শক্ত অবস্থান না নিলে খবর আছে। সন্ধ্যা হলে তারা বৈঠকে বসতেন, আরো 2 জন থাকতেন যারা ক্ষমতা না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। সেই ঘনিষ্ঠ সার্কেলটাকে আমরা চিনি, আমরা জানি। সেগুলো ডক্টর ইউনূসের আশেপাশে কারা কারা ছিলেন, তাদের সম্পর্কে এই সরকারের নীতি নির্ধারকরা ওয়াকিবহাল। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। এটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিগাত পাট্টা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ, যদিও এই উপদেষ্টারা বৈঠকের আগেই নানা ষড়যন্ত্রে যুক্ত হন। বলতে থাকেন এই বৈঠক প্রফেসর ইউনূসের শাসন আমলকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। এমনকি বৈঠকের ফলাফলকে বানচাল করতে ভীষণ তৎপর হয়ে ওঠেন, কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তি। তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। মানে জামাত ইসলামী তখন প্রতিক্রিয়া জানিয়েছে, প্রফেসর ইউনূস আবার দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ওই যে লন্ডন বৈঠকের পরে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশাটা যে তৈরি হয়েছিল এটা ওই সরকারের ভেতর থেকেই হয়েছিল। এবং লন্ডন বৈঠকের যে বহিঃপ্রকাশ এবারের নির্বাচন, এটা আমরা নির্বাচনের সাথে আপনাদেরকে জানিয়েছি, বলেছি, বা আমাদের ধারণা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করেছি।
এরপর ইন্টারেস্টিং আরো ঘটনা, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, তা না হলে অন্য বিপদ হতে পারে। সেটা কারা আপনারা অনুমান করতে পারেন, কারা এই নির্বাচনটি তুলে দিয়েছে। এরপর নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি, ধীরে ধীরে তার প্রশাসনকে কবজায় করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল প্রফেসর ইউনূস হটিয়ে তারা ক্ষমতা মসনদে চলে যাবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে প্রশাসন নির্বিকার হয়, প্রশাসন অথর্ব আচরণ করে। পর্দার আড়ালে তৎপরতার উপর প্রধান রাজনৈতিক শক্তি খুব কাছে থেকে নজর রাখছিল, তারা বরাবরই নির্বাচন চেয়েছে, কোনো সরকারি সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। প্রথম আলো ডেইলি স্টার যেদিন আগুনের সন্ত্রাস দেওয়া হলো, সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে তাই ঘটেছিল। পুলিশ অনেককে বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে, যেখানে পুলিশের বড় কর্মকর্তা ভূমিকা ছিল রহস্যজনক। এই সরকারের উপদেষ্টারা মবকে লালন করেছে, ফলে এদেরকে আইনের আওতায় আনতে তো মব সন্ত্রাসে কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষের জীবন গিয়েছে। ফলে এই সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জঘন্যতম ইতিহাসের নেক্কারজনক সরকার ডক্টর ইউনূস সরকার, তাকে বিএনপি আইনের আওতায় আনবে। তার গণতন্ত্রের প্রতিষ্ঠার যেই ভাষণ এখন তারা দিচ্ছেন, এটা সত্য হতে গেলে তো আগে সেই পদক্ষেপ নেওয়া জরুরি। প্রফেসর ইউনূসকে অন্ধকারে রাখা হয়, পরে তিনি একজন সিনিয়র সাংবাদিককে বলেছেন, তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। এর আগে ওসমান হাদির মৃত্যু ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে, এই সুযোগেও নিতে চেয়েছিল কেউ কেউ। তবে সেনাবাহিনী ছিল সতর্ক, রাজনৈতিক শক্তিগুলো ছিল তৎপর, সোশ্যাল মিডিয়া পর্যালোচনা করে আরো কিছু আলামত পাওয়া যায়। যাই হোক, উল্লেখিত উপদেষ্টারা শুধু দেশে নয়, বিদেশে গিয়েও নানা কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজে হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে, তার হদিশ পাওয়া যায়নি। তখন ওই উপদেষ্টা জনমত জরিপের পেছনেও সক্রিয় ছিলেন। বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইশি এবং বাস্তব বিবর্জিত। এটা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই রিপোর্ট, এই যে নিবন্ধটা আমি পড়ছি, এটা প্রতিটা শব্দ অনেক অর্থবহ। কারণ আগামী দিনের বাংলাদেশ কি হবে, আগামী দিনের বাংলাদেশকে বিএনপি সরকার কিভাবে প্রতিষ্ঠা করবে, এবং সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যে অপরাধগুলো হয়ে গেছে, এবং এর কি প্রতিটার ভেতরে কিন্তু ধান্দা ছিল, প্রতিটার ভেতরেই ধান্দা ছিল, এবং এই ধান্দার মধ্যে দিয়ে দেশটাকে সর্বনাশ করেছে। শেষ বলা হচ্ছে, টেবিলে বসে অনেকগুলো তৈরি করা হয়, দূতাবাসগুলোতে তাদের বিচরণ ছিল, মানে জরিপগুলা। তারা বিদেশি কূটনীতিকদের বরাবরই বলেছে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জামাতের উত্থান ঘটবে। জনমত জরিপ তাই বলছে, নির্বাচনের দিনও তাদের তৎপর ছিল, তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে। বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায়। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। আজকেও আমরা আমাদের একটা টক শোতে বলেছি যে কয়েকটা আসনের ফলাফল একেবারেই মিলাকেল, এগুলো মিলে না, কোনোভাবে মিলে না। যদিও সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে, তাই তারা প্ল্যান বি বাস্তবায়ন থেকে বিরত থাকে। সেই যে শক্তি যারা এই নির্বাচনটা তুলে দিয়েছে, সেই শক্তির কাছে শেষ পর্যন্ত আপাতত ষড়যন্ত্র হার মানে। কিন্তু ষড়যন্ত্র কি বাংলাদেশে থেমে গেছে? থেমে থাকে। ওই যে বলি জৈবতী কন্যা বাংলাদেশ, সেই জৈবতী কন্যার দিকে বিশ্বমরলদের চোখ পড়েছে। সেই বিশ্বমরলরা এটাকে লুটে পুটে খাওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।